এখান থেকে কোন কোন ধরনের প্রশ্নগুলো আপনাদেরকে করা হবে সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। 1 নম্বর প্রশ্ন করা হবে একদমই খুবই স্পষ্ট, যে আপনাদের এক কথায় উত্তর আসবে, অথবা এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে, অথবা সংক্ষিপ্ত রূপ লিখুন এরকম প্রশ্ন আসবে। এখানে 10 মার্ক থাকবে, হয়তো বা 10টায় 10 গুণ 1, 10 মার্ক থাকার সম্ভাবনা আছে। যেমন আমাদের কমন যে টার্মগুলো আছে, যেমন TIN, এটার পূর্ণ রূপ লিখুন। সংক্ষিপ্ত রূপ আছে, আপনাকে পূর্ণ রূপটা লিখতে হবে। আপনাকে PSR এর পূর্ণ রূপ লিখুন। DCT, তাহলে এই পূর্ণ রূপগুলো আপনাকে লিখতে হবে। আমরা কিছু শব্দ আছে ইনকাম ট্যাক্সে যেগুলো আমরা সংক্ষিপ্ত রূপ ইউজ করি, এটার পূর্ণ রূপ আপনাকে লিখতে হবে। তাহলে এই বিষয়গুলো আসতে পারে। আহ এক কথায় কিছু প্রকাশ আসতে পারে। এক কথায় প্রকাশ মানে এক কথায় উত্তর। ফর এক্সাম্পল, যেমন আমরা বললাম যে আয়কর আইন কত সালে হয়েছে, বা এরকম প্রশ্ন আসতে পারে সর্বপ্রথম আয়কর আইন কত সালে হয়। এই ভারত মহাদেশে, উপমহাদেশে 1860 সালে সর্বপ্রথম আয়কর আইনটি হয়। এটা তো প্রশ্ন আসতে পারে। সো এই এই ধরনের কিছু প্রশ্ন আসবে, এটা আমরা নিচে নমুনা দেখাবো। কিছু ছোট প্রশ্ন আসবে, সংজ্ঞা লেখা, টিকা লেখা, এই ধরনের কিছু প্রশ্ন আসবে। কারণ আয়কর আইনে এরকম কিছু শব্দ আছে, এটা 2 মার্ক করে থাকবে, 5টা লিখলে 10 মার্ক। এই ধরনের কিছু টার্ম আছে যেগুলো খুব ইউজ হয়, যেমন ধরেন কর দিবস, কর অব্যাহতি, কর অবকাশ, এই ধরনের টার্ম এগুলো আপনি পাবেন। কর বর্ষ, আয় বর্ষ, লভ্যাংশ, তারপরে হচ্ছে কোম্পানি, এরকম কিছু সংজ্ঞা আছে। আহ, এই সংজ্ঞা এবং এই টিকা, এগুলোর থেকে আমাদের প্রশ্ন আসে। আমরা দেখি বিভিন্ন সময় এই ধরনের প্রশ্ন এসেছে, সেখান থেকে আপনাকে আমরা টপিক দিয়ে দিব। মাত্র 20-25টা টপিকের উপরে এই প্রশ্নটা আসবে। থার্ডলি, আমাদের বড় প্রশ্ন বা বিষয় ভিত্তিক কোনো বিষয়ের উপর প্রশ্ন আসতে পারে, অথবা সৃজনশীল প্রশ্ন আসতে পারে। এটা সাধারণত দুইটা থাকবে, 5 মার্ক করে, অর্থাৎ 5 গুণ 2, এভাবে 10 মার্ক থাকতে পারে। আহ, যেমন যে কোনো একটা বিষয়, যেমন আমাদের উৎসেকর বিধিমালা আইন একটা টপিক আছে, সেখানে আমাদের উৎসেকর থেকে প্রশ্ন আসতে পারে যে উৎসেকর কি, কে উৎসেকর্তন করবেন, 5টি উদাহরণ লিখুন। হয়ে গেল একটি প্রশ্ন, 5 মার্কের একটি প্রশ্ন। অথবা সৃজনশীল টাইপের প্রশ্ন আসতে পারে আইন থেকে, যেমন একজন করদাতাকে সার্কেল থেকে নোটিশ ইস্যু করেছে, সেখানে তার ধরেন 1 লাখ টাকা কর ধার্য হয়েছে। এখন কর আইনজীবী হিসেবে আপনার করণীয় কি? অর্থাৎ তার যে কর ধার্য হলো, অ্যাসেসমেন্ট অর্ডার হলো, তার বিরুদ্ধে আপনি কি করবেন? অর্থাৎ আপনাকে অ্যাপিলের বিষয় প্রশ্ন করেছে। সো সেখানে আমাদের অ্যাপিল করতে হবে, এতদিনের মধ্যে করতে হবে, এই ডিটেলস গুলো তাকে বোঝাতে হবে বা লিখতে হবে। অথবা প্রশ্ন আসতে পারে যে আয়কর আইনজীবীর কি কি দায়িত্ব আছে, 5টি বাক্য লিখুন। বা কর আইনজীবী ট্যাক্স কালেকশনে কিভাবে ভূমিকা রাখে সে সম্পর্কে কিছু লিখুন। বা দান কর আইন সম্পর্কে যা জানুন, 5টি বাক্যে লিখুন, 10টি সেন্টেন্স লিখুন। এই টাইপের, এটাকে বলা হয় সৃজনশীল প্রশ্ন। আমরা 2024 সালে এরকম কিছু সৃজনশীল প্রশ্ন দেখেছি। আপনাদের এবার প্রশ্নটি হবে মিক্সড। আপনার কোনো প্রশ্ন স্ট্যান্ডার্ড ধরতে পারবেন না, 2023-এ 2024-এটাও ধরতে পারবেন না। এর আগে যেমন আমাদের 17 সালে পরীক্ষা হয়েছিল, বা 12 সালে প্রশ্ন হয়েছিল, 11-12 সেশনে, এটা স্ট্যান্ডার্ড ধরতে পারবেন না। কিছু প্রশ্ন স্ট্যান্ডার্ড হবে 17 সাল এবং 12 সালের যে স্ট্যান্ডার্ড ফলো করে, এটা কারণ প্রশ্নের এবার স্ট্যান্ডার্ড মান বজায়ের কথা বলা হচ্ছে। সো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে। আর কিছু প্রশ্ন আমাদের এই 24-এর যে স্ট্যান্ডার্ড সেখানে থাকবে, যেমন সৃজনশীল টাইপের কিছু প্রশ্ন আপনার আসবে, একটা হলেও আসবে, মাস্ট বি। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গাণিতিক সমাধান। এই গাণিতিক সমাধান কিভাবে আসবে, নমুনাগুলো আমরা দেখাচ্ছি। তাহলে আমাদের এইগুলো প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন আপনার করণীয় কি? কোনটা আগে শুরু করবেন, কিভাবে শুরু করবেন পড়াটা, এটা আমি একটা গাইডলাইন দিয়ে। আপনি যখন জানলেন যে আয়কর আইন থেকে এই এই ধরনের প্রশ্ন আসতে পারে, তখন ফার্স্ট অন আপনাকে যে বিষয়টি পড়তে হবে, এটা হচ্ছে বিষয়ভিত্তিক প্রশ্ন। এ ব্রড প্রশ্ন বা বিষয় প্রশ্ন, এটা 1 নম্বরে পড়তে হবে। কারণ এই 1 নম্বরের যতগুলো, যেমন অনেকে আছে শুরুতে ম্যাথ করতে যায়, ম্যাথ করতে গেলে আপনি পারবেন না, কারণ বিষয়গুলো সম্পর্কে ধারণা না থাকলে, যেমন চাকরি আয়, ভাড়া আয়, এই সম্পর্কে ধারণা না থাকলে আপনি তো ম্যাথ করতে পারবেন না। রেয়াত সম্পর্কে ধারণা না থাকলে তো আপনি ম্যাথ করতে পারবেন না। সো আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমত আমাদের
এই আয়কর আইনে যে বিষয়গুলো আছে, ইম্পর্টেন্ট টপিক আছে, আমি এরকম 10-15 টপিক দিয়ে দেবো। যেমন উৎসে কর একটা ইম্পর্টেন্ট টপিক, কর রেয়াত একটা ইম্পর্টেন্ট টপিক, আয়ের খাত 60টি আয়ের খাত এটা একটি ইম্পর্টেন্ট টপিক, অ্যাপিল একটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, এডিএর একটি ইম্পর্টেন্ট টপিক। এরকম আপনি সর্বোচ্চ 10 থেকে 15টা একটা ইম্পর্টেন্ট টপিক পাবেন এই টোটাল আইনে। ওই ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তা ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এই টপিকগুলো সম্পর্কে আপনার কনসেপ্ট ক্লিয়ার হওয়া, ধারণা থাকা। তাহলে আপনাকে প্রথমে এই বিষয়গুলো পড়া শুরু করতে হবে। নাম্বার ওয়ান, আমার সাজেশন হচ্ছে আপনি 1 নম্বরে ফার্স্ট প্রায়োরিটিতে এই বিষয়গুলো সম্পর্কে জানবেন। যখন এই বিষয়গুলো আপনি জানবেন না, তখন অটোমেশনে আপনি কিন্তু ক্যালকুলেশনগুলো, আয়করের ম্যাথের সব ক্যালকুলেশনের পার্ট আপনি পারবেন, কারণ আপনি রেয়াত জানলেন, আপনি কর হার জানলেন, বিষয়গুলো জানলেন, আপনি ট্যাক্স ক্যালকুলেশন শিখলেন, করযোগ্য আয় বের করা শিখলেন এই টপিকগুলোর মাধ্যমে আয়ের খাত থেকে। তার মানে সবকিছু মোটামুটি ম্যাথ করতে যা লাগে। এখন ধরেন আপনি আয়কর আইনে ম্যাথের সমাধান করবেন, ফর এক্সাম্পল। এখন বলেন তো এই আয়কর আইনের যে কোনো ম্যাথের সমাধান করতে কয়টি জিনিস আপনার শিখতে হবে? কয়টি বিষয় শিখলেই হয়? একদম স্পেসিফিক 4টি বিষয় জানলে আপনি যে কোনো ম্যাথ পারবেন। এর 1 নম্বর হচ্ছে কর হার, আপনার ট্যাক্স রেট জানতে হবে। আপনি যদি পারেন এটা নোট লিখতে পারেন, ট্যাক্স রেট, ঠিক আছে। একটা হচ্ছে রেট, আপনার ট্যাক্স রেট কত এটা জানতে হবে, আমাদের সাল অনুযায়ী ট্যাক্স রেট দেওয়া আছে, স্ল্যাব রেট, এটা জানতে হবে। 2 নম্বরে ট্যাক্স রিবেট, এই রেয়াত সম্পর্কে ধারণা থাকতে হবে, রিবেট। 3 নম্বর হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, যে আপনি ট্যাক্সটা করবেন তাহলে ট্যাক্সেবল ইনকামের উপর তো ট্যাক্সটা হবে, ট্যাক্সেবল ইনকাম সম্পর্কে ধারণা থাকতে হবে, যে ট্যাক্সেবল ইনকাম কি, তার উপর ট্যাক্স কত, কোন ইনকামে কত টাকা ট্যাক্স, সেই ইনকাম, ইনকাম সম্পর্কে এখানে আপনি হেডটা লেখেন, ইনকাম সম্পর্কে ধারণা থাকতে হবে, ঠিক আছে। আর একটা ধারণা থাকতে হবে, এটা হচ্ছে সারচার্জ, কখনো কখনো আমাদের অ্যাডিশনাল ট্যাক্স হয়, সারচার্জ হয়, সেই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তাহলে এই 4টি পয়েন্ট, এই 4টি বিষয় যদি আপনি ধারণা রাখতে পারেন, ইনকাম ট্যাক্সের যে কোনো ম্যাথ, যে কোনো অঙ্ক আপনি পারবেন। আবারও বলি, ইনকাম ট্যাক্স রেট সম্পর্কে ধারণা থাকতে হবে, ট্যাক্স রিবেট সম্পর্কে ধারণা থাকতে হবে, ইনকাম হেডস থেকে করযোগ্য আয় বের করার সিস্টেম শিখতে হবে বা জানতে হবে, আর একটা হচ্ছে সারচার্জ। আর উচ্ছে কর তো দেওয়াই থাকবে যে এত টাকা উচ্ছে কর্তন কোশ্চেনে। তাহলে এই 4টি বিষয় জানলে ইনকাম ট্যাক্সের যে কোনো ম্যাথ আপনি পারবেন। সো আমাদেরকে এই 4টি বিষয় শিখতে হবে ইনকাম ট্যাক্স ম্যাথকে বোঝার জন্য। তাহলে আমার কিন্তু ম্যাথটা হয়ে গেল। 2 নম্বরে আমি গুরুত্ব দিব ইনকাম ট্যাক্স ম্যাথ সম্পর্কে, সেকেন্ডলি আমি ইনকাম ট্যাক্স ম্যাথটা দেখব। এরপরে আমি ছোট প্রশ্ন, দেখেন আপনি যখন এই বিষয়ভিত্তিক পড়লেন, এর মধ্যে কিন্তু 50% আমাদের যে টিকা সংক্ষিপ্ত প্রশ্ন অটোমেশন হয়ে গিয়েছে। আপনি তো নিজের অজান্তেই আপনি দেখছেন যে এর মধ্যে, যেমন একটা বিষয়ভিত্তিক, যেমন আয়কর রেয়াত কি, পরীক্ষা আসতে পারে 2 মার্কের প্রশ্ন। বাট আপনি যখন প্রস্তুতি গ্রহণ করেছেন রিবেট নিয়ে, তখন কিন্তু এই প্রশ্নের উত্তর আপনি অলরেডি পেয়েছেন। তার মানে দেখেন, এই ছোট প্রশ্নের 50% আপনার অলরেডি কমপ্লিট। এরপরে আপনার এক কথায় উত্তর, এটা আপনার পড়তে হবে না, এটা জাস্ট পরীক্ষার 2-1 দিন আগে একবার দেখলেই হবে। আমি আমার বইতে এখানে 104টির মতো এভাবে এক কথায় উত্তর অ্যাব্রিভিয়েশন দিয়েছে। এটা আপনাকে অনেকে পড়া, বই পাওয়ার সাথে সাথে বা সাজেশন দেখার সাথে সাথে এক কথায় উত্তর মুখস্থ করা শুরু করে দেয়। এটা ব্যাড প্র্যাকটিস। এটার মাধ্যমে কিন্তু আপনি শিখতে পারবেন না, এটা মুখস্থের বিষয় নয় ভাই। আপনি তো ইজিলি এটা পারবেন যদি আপনি সিস্টেমটা বুঝেন। তাহলে আমরা প্রথমত কি পড়বো, আপনি পড়াতে আজকে থেকে স্টার্ট করবেন পড়াশোনা। প্রথমে কি পড়বেন, বিষয় ভিত্তিক, টপিক ভিত্তিক, আমি কিছু ইম্পর্টেন্ট টপিক বলে দিব, সেই টপিক সম্পর্কে আপনি পড়া শুরু করবেন এবং সাজেশন দিয়ে দিব। দ্বিতীয় হচ্ছে আয়কর আইনের ম্যাথগুলো সলিউশন করবেন। 3rd নম্বরে আপনি সংজ্ঞা টিকা এগুলো পড়বেন। এবং 4th, লাস্ট ডে আপনি এক কথায় প্রকাশ করবেন। এভাবে যদি আপনি সিলেবাসটা স্টার্ট করেন, এটা আপনার, আমার সাজেশন থাকবে এভাবে স্টার্ট করে, তাহলে খুব ইজিলি কাভার করতে পারবেন এবং খুব সহজেই সব আপনার প্রস্তুতি হয়ে যাবে। ক্লিয়ার? আর এই টোটাল প্রস্তুতি আপনি কিভাবে নিবেন, এই প্রস্তুতির জন্যই একদম সহজ ভাষায়, বলা চলে একদমই ইজি ভাষায় আপনাদের জন্য এই টপিক ভিত্তিক উপস্থাপন, একদম সংক্ষিপ্ত একটি বই,
এই বইটি আপনাদের কালেক্ট করে ফেলতে হবে, যার নাম হচ্ছে আইটিবি মাস্টার। আমি যেভাবে সাজিয়েছি একদম সুন্দরভাবে আইটিবি মাস্টার বইটা সাজানো। এটা মাত্র এই যে গুড লাক পাবলিকেশন থেকে এটা এটা এখন বেস্ট সেলার বই হওয়ার কারণে অনেকে এটা কপি করছে। তো এটা আমরা নোটিশ দিয়েছি, আশা করা যায় এই বিষয়টা আপনার সলভ হয়েছে। এটা আমাদের বইটা একটু খুব সর্বোচ্চ ভালো পেজে করা হয়েছে, যে কারণে অনেকে কপি করলেও এই মানের করতে পারবে না। আমি বইটা দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে আয়কর কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা। দেখেন আমাদের এই বইটা খুব ভালো পেজে করা হয়েছে এবং কালারফুলও আছে, কিছু পেজ দেওয়া হয়েছে। এক নজরে আপনি এটা দেখলেই বুঝতে পারবেন। তা ওইভাবে করে আমরা এই আইটিপি মাস্টার বইটি তৈরি করেছি, যাতে খুব সহজে আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারেন। এবং আমাদের এই যে আহ, আলোচনাগুলো হবে, এই ম্যাক্সিমাম আমরা আইটিপি মাস্টার বই থেকেই আমরা আপনাদেরকে দেখাবো। এই জন্য সবাই আমাদের বইটা কালেক্ট করে ফেলবেন। আপনাদের যে গ্রুপ আছে সেখানে আমরা অনলাইনে এটা লিঙ্কটা দিয়ে দিব, বইটা পারচেস করার লিঙ্ক অলরেডি মনে হয় দেওয়া হয়েছে। এখন আসেন যে কোন কোন টপিকগুলো পড়তে হবে। এই আয়কর আইন থেকে আপনার কোন টপিক পড়তে হবে? আমি বললাম যে আমি কিছু নির্দিষ্ট নির্দিষ্ট টপিক বলে দিব। এই আইন তো সব আপনার পড়তে হবে না, এই টোটাল 345টি সেকশন আপনার পড়তে হবে না। কোন টপিকগুলো পড়তে হবে এটা বলে দেবে, এরপর প্রস্তুত ধরনগুলো নিয়ে আলোচনা করে আজকে সেশন শেষ করব। দেখেন, এই আইনে প্রথম আমাদের যে বিষয়টি আসে, যে আয়কর রিটার্ন এবং আয়কর সম্পর্কিত একদম প্রাথমিক বিষয়গুলো থেকে আপনার প্রশ্ন আসবে। যেমন অনলাইন রিটার্নের সুবিধা কি, আয়কর রিটার্নে কি কি তথ্য দিতে হয়, একজন ব্যক্তি কখন আয়কর রিটার্ন দিতে বাধ্য থাকেন, রিটার্ন কখন জমা দিবেন, রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ সম্পর্কে লিখুন। অর্থাৎ এই ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে প্রশ্ন থাকবে, কারণ রিটার্ন তো আমরা তৈরি করব ভবিষ্যতে, রিটার্ন আমাদের মেইন কাজ। সো এই ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে আমাদের প্রশ্ন থাকবেই। তো আমরা ইনকাম ট্যাক্স রিটার্নের যে তিনটি পার্ট আছে, মেইন পার্ট, এরপর হচ্ছে সম্পদের পার্ট, এরপর হচ্ছে খরচের পার্ট, এই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এবং অনলাইন রিটার্ন যেটাকে বলছি ই রিটার্ন, এই সম্পর্কিত বিষয়গুলো আমাদের ধারণা থাকতে হবে। আমি এই বইতে একটা চ্যাপ্টার রেখেছি, যে চ্যাপ্টারে বলা হচ্ছে ই রিটার্ন সম্পর্কে, যেমন ই রিটার্নের সুবিধা কি, কখন ই রিটার্ন দিতে একজন ব্যক্তি বাধ্য হন, কিভাবে দিবেন, সব কিছু লিখেছি। এই বইটা শুধু যে আপনার এই পরীক্ষার জন্য তা না, পরীক্ষার পরেও আপনি যখন ট্যাক্সের কাজ করবেন এই বইটা আপনাকে হেল্প করবে, সেভাবে লেখা আর কি। সো প্রাথমিক এই ধরনের কিছু প্রশ্ন থাকবে, যেটা আয়কর এবং আয়কর রিটার্ন সম্পর্কিত। এবং আয়কর আইনে সেকশন 2-তে এসে আমাদের 93টা ডেফিনিশন দেওয়া হয়েছে, 93 সংজ্ঞা আছে। এই 93টা সংজ্ঞার মধ্যে আপনাদেরকে আমি 10টি সংজ্ঞা বলে দিব, 10 থেকে 15টি সর্বোচ্চ। এই 15টি সংজ্ঞার মধ্যে আপনাদের হয়তোবা 3-4টি ডেফিনেশন পরীক্ষায় আসবে, আর 2-1 টিকা আসবে, এটা 10 মার্ক থাকবে। তো এই আয়কর আইনে এই সংজ্ঞাগুলো, যেমন নিবাসী কাকে বলে, আয়কর রিয়াত কি, আয়বর্ষ কি, করবর্ষ কি, লভ্যাংশ কি, পারকিউজিট কি, এরকম বিভিন্ন ডেফিনেশন আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, বা টিকা টাইপের প্রশ্ন এখান থেকে আপনারা আসবে, সংখ্যাটা পড়তে হবে। এবং আরেকটি বিষয় জানতে হবে, আয়কর হার এবং আয়কর রেয়াত। কারণ আমি বলেছি যে আয়কর যদি আপনি বের করতে চান, প্র্যাকটিক্যাল কাজ করতে চান, এটা জানা জরুরি। আবার এই আয়কর হার, রেট, করমুক্ত সীমা, এখান থেকে প্রত্যেক বছরই প্রশ্ন এসেছে, এটা জানতে হবে। তাহলে 3 নম্বর টপিক হচ্ছে এইটা, এইটা আপনার জানা প্রয়োজন। এই 3টা টপিক একদম বেসিক, এটা আপনাকে জানতে হবে। তাহলে আজকে দেখেন আমাদের 2025-26 করবর্ষ এবং 26-27 করবর্ষের ট্যাক্স রেট, এটা আপনার নলেজে থাকলে হবে। এবার কিছু ট্যাক্স, যেমন ন্যূনতম কর এবং চূড়ান্ত কর, এখান থেকে প্রশ্ন আসে আমাদের এই আইনের সেকশন 163-তে। আপনি এই সেকশনগুলো মার্ক করতে পারেন, যদি যাদের কাছে বই নেই তারা অন্তত সেকশন দেখলে বুঝতে পারবেন। সেকশন 163-তে আমাদের আয়কর আইনের মিনিমাম ট্যাক্স এবং চূড়ান্ত ট্যাক্স এই সম্পর্কে বলা হয়েছে, এটা আমাদের জানতে হবে। এরপরে একটা আছে অ্যাডভান্স ট্যাক্স, অগ্রিম কর, 154, 155, এই সেকশনগুলো আপনি মার্ক করে রাখতে পারেন, 154 এবং 155। দেখেন আমি কিন্তু সেকশন মার্ক করে দিচ্ছি যে এই সেকশনগুলো আপনাদের পড়তে হবে, আপনার সব পড়তে হবে না। তাহলে অগ্রিম কর সম্পর্কে, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, অগ্রিম কর, এটা আপনাদের আসতে পারে। সো
অগ্রিম কর কি, অগ্রিম কর কখন দিতে হয়, কোন সময় দিতে হয়, এই এই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আর একটা হচ্ছে সারচার্জ। সারচার্জ দিয়ে অনেক সময় প্রশ্ন আসে, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো আপনার ধারণা থাকতে হবে 4 নম্বর পয়েন্টে এসে। 5 নম্বর পয়েন্টে এসে আমাদের আয়ের খাত আছে বেসিক 60টি, সেকশন 30 তে বলা আছে, 30 ধারায় বলা আছে আয়ের খাত হচ্ছে 60টি। সেখানে চাকরি থেকে আয় আছে, ভাড়া থেকে আয় আছে, কৃষি আয় আছে, ব্যবসা আয় আছে, মূলধনী আয় আছে, আর্থিক পরিসম্পদ হতে আয় আছে, অন্যান্য উৎসের আয় আছে। এই 60টি আয় থেকে আপনাকে অবশ্যই প্রশ্ন করা হবে, মাস্ট বি, তাই না? যেমন প্রশ্ন করা হবেই, এবং আয়কর ম্যাথ করতে এই 60টি আয় থেকে কিভাবে করযোগ্য ইনকাম বা নেট আয় বের করতে হয় এটা আপনাকে জানতে হবে। যে 60টি আয় থেকে আমরা কিভাবে নেট ইনকাম, করযোগ্য ইনকামটা বের করব, এ সম্পর্কে আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। ক্লিয়ার? তাহলে আরেকটি 6 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্টে এসে আমাদের ইনকাম হেড সম্পর্কে ধারণা থাকতে হবে। এই ইনকাম হেড সম্পর্কে আমাদের সেকশন 30 থেকে 67, 67, একটু সেকশন করে লিখে রাখেন প্লিজ। আমার ক্লাসে বসলে আপনাকে নোট নিয়ে বসতে হবে। এই সেকশন 30 থেকে সেকশন 67 এই পর্যন্ত আমাদের ইনকাম হেডস নিয়ে আলোচনা আছে। সো এই ইনকাম হেডস নিয়ে আপনাকে অবশ্যই অবশ্যই প্রশ্ন করা হবে। তাহলে আরেকটি আমরা পয়েন্ট পেয়ে গেলাম। দেখেন এই যে 5টি টপিক দিলাম এই পর্যন্ত, যে প্রথমে আয়করের সাধারণ বিষয়, 2 নম্বরে কিছু ডেফিনেশন, আয়কর রেয়াত ডেফিনেশনগুলো আমি বলে দিব যে কোন কোন ডেফিনেশন, মিনিমাম ট্যাক্স, চূড়ান্ত ট্যাক্স, অগ্রিম ট্যাক্স, সারচার্জ এবং আয়ের খাত 60টি, এটা থেকে প্রশ্ন আপনাকে করা হবে। এরপরে আয়ের খাত শেষ হয়ে গেলে আমাদের রিটার্নের একটা বিষয় থাকে, আয়কর রিটার্ন। এর বাইরেও আমাদের কিছু আয়ের আয় আছে, যেমন ফার্মের আয়ের অংশ, এগুলো যোগ হয়, এগুলো এটার জন্য আমাদের সেকশন 80 দরকার। সেকশন 80 পড়বেন, এখানে গড় হারে রিবেটের একটা কথা আছে, এটা আমাদের পরীক্ষায় অনেক সময় এসেছে, এটা পড়বেন। আর এইটা হচ্ছে আমাদের সেকশন 31, 31, ওইটার মধ্যেই আছে, আমরা 30 থেকে 67-র মধ্যেই এটা আছে। ওকে। এরপরে আমাদের আর কি কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে রিটার্ন দাখিলের পদ্ধতি নিয়ে, যে স্বনির্ধারণী রিটার্ন কি, কখন স্বনির্ধারণী রিটার্ন দাখিল করতে হয়, সংশোধনী রিটার্ন কি, রিভাইস রিটার্ন কি, রিটার্ন প্রসেস কি, অডিট বা কর ফাঁকি কি। এই এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট সেকশন আছে, এখান থেকে প্রশ্ন করা হয়। যেমন রিটার্ন দাখিল করি আমরা 180 ধারার, 180-1 বলা হয়, 180-1 ধারায়, উপধারা 1 অনুযায়ী। তো এখান থেকে প্রশ্ন আসে সেলফ রিটার্ন, স্বনির্ধারণী রিটার্ন কি, তাই না? এরপরে 175 ধারায় সাধারণ রিটার্ন। তাহলে এই দুটি ধারা সম্পর্কে, দুটি ধারা আপনার জানা লাগবে না, আমি ধারা বলে দিচ্ছি, বাট আপনাদেরকে এই ধারা মুখস্থ করতে হবে না, মূল বিষয়টি জানতে হবে যে স্বনির্ধারণ রিটার্নটা কি। আপনার ধারা 180 মুখস্থ করা নট নেসেসারি, বাট এটা এতই ইম্পর্টেন্ট যে কোন ধারায় আমরা রিটার্ন দিই ভাইবার সময় জিজ্ঞাসা করে, এটা না পারলে কিন্তু হবে না। সো এখানে কয়েকটি ধারা আছে যেটা আমি বলে দিচ্ছি, যেমন সেকশন 30 থেকে 67, এটা আপনার জানতেই হবে। রিটার্ন দাখিলের ধারা 180, 175টা জানতেই হবে, এটা প্র্যাকটিক্যালিও জানতে হবে, পরীক্ষায় বসার জন্য জানতে হবে, ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। এরপর অডিট, রিটার্ন প্রসেস 181, দেখেন 181 অডিট, 182 সেকশন 182, কর ফাঁকি যাচ্ছে 212। তাহলে এই সেকশনগুলো, কর ফাঁকি উদ্ধার, যেটাকে আমাদের রিওপেন বলা হয় আইনের ভাষায়, এগুলো সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে এবং আলটিমেটলি এখান থেকে প্রশ্ন আসবে। এই যা বললাম, তাহলে আয়ের খাত গেল 5টা, আর এই একটা হচ্ছে 6টা টপিক। দেখেন কয়টা টপিক ইম্পর্টেন্ট, এই 6টা টপিক ইম্পর্টেন্ট। এবার 7 নম্বর টপিক, এটাও ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের আয়কর মামলা সম্পর্কিত বিষয়, এটা প্রশ্ন আসে। যেমন অ্যাপিল কখন করতে হয়, কতদিনের মধ্যে করতে হয়, কোথায় করতে হয়, এই জিনিসগুলো আমাদের প্রশ্ন আসে। এই অ্যাপিলের একটা সেকশন আমাদের 285 থেকে 295 পর্যন্ত 10টি সেকশন আছে। কয়টা সেকশন আছে? 10টি সেকশন, 285 থেকে 295, এই 10টি সেকশন হচ্ছে রিভিশন, অ্যাপিল, ট্রাইব্যুনাল, হাইকোর্ট সম্পর্কিত বিধানাবলী। যেমন
ট্রাইব্যুনালে যেতে গেলে কত টাকা ফি জমা দিতে হবে, আপনার এটা 1,000 টাকা দিতে হবে, এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। এখান থেকে খুঁটিনাটি প্রশ্ন আসে। বা আয়করের একটা আদেশ হয়েছে, এর বিরুদ্ধে কি কি প্রতিকার আছে, সেখানেও এই বিষয়গুলো চলে আসে। এরপর হলো উৎসে কর্তন, আইন এবং বিধি। উৎসে কর্তন হচ্ছে আমাদের সেকশন 86 থেকে 139। বাট এই 86 থেকে 139 আপনাকে পড়তে হবে না, কারণ এই প্রত্যেকটি সেকশন ওয়াইজ প্রশ্ন করা হবে না। আপনাকে একটি খুব কমন প্রশ্ন করা হবে যে উৎসে কর্তন কি, উৎসে কর্তনের খাত কতগুলো আছে, কয়েকটি খাতের উদাহরণ দিন, কয়েকটি রেট লিখুন। আপনাকে বলবে না যে উৎসে করের 90 ধারায় কয়টা রেট আছে লিখুন। না, এভাবে জটিল প্রশ্ন আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষায় করবে না। সো আমাদেরকে উৎসেকর সম্পর্কে ধারণা থাকতে হবে। সেকশন 86 থেকে 139-এর একটি সামারি আমি এই বইতে করেছি, সেখান থেকে আপনাকে জাস্ট একটু দেখতে হবে। এটা হচ্ছে 8 নম্বর টপিক। আমি বলছি না কয়েকটা টপিক আপনাদেরকে দিয়ে দেব। 9 নম্বর, কিছু জরিমানা এবং দণ্ডের বিধান আছে, বিভিন্ন ধারায় জরিমানা আরোপ করা হয়। যেমন 266 ধারায় জরিমানা, এরকম কিছু জরিমানা আছে। এটা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে কর ফাঁকি দিলে কত টাকা জরিমানা হবে, রিটার্ন না দিলে কত পার্সেন্ট সুদ আরোপিত হবে। এই ধরনের কিছু প্রশ্ন পরীক্ষায় এসেছে, নজির আছে বিধায় এটা আমরা এই 9 নম্বর টপিকে নিয়ে এসেছি। এরপর হচ্ছে দান কর আইন, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসার সম্ভাবনা আছে, 2 মার্কের হলো প্রশ্ন আসবে, যেহেতু এটা স্পেসিফিক একটা সিলেবাস। দান কর আইন থেকে প্রশ্ন আসতে পারে, দান কর কি, কখন দান কর দিতে হয়, দান কর আইনের রেট আছে, দান করার রেট আছে, সেই রেট সম্পর্কে প্রশ্ন আসতে পারে। এবং দান কর থেকে কিছু অব্যাহতি দেওয়া আছে, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। সো এই প্রশ্নগুলো আপনার এখানে আসার সম্ভাবনা আছে। আর এডিআর বিধিমালা, এডিআর সম্পর্কে আমাদের এই 295 থেকে শুরু করে 296 থেকে শুরু করে 308 পর্যন্ত আইনে আছে এই একটা টপিক। তার মানে টোটাল আমরা এই 11টার মতো টপিক আপনাকে দিচ্ছি। এই 11টা টপিক পড়লেই আয়কর আইনের যে টোটাল 50 মার্ক, এই আইনের সাথে রিলেটেড টোটাল 50 মার্কের প্রস্তুতি আপনার হয়ে যাবে। ঠিক আছে। আর আমি তো দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা শুরু করব, কোনটা আগে পড়ে। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা যে প্রশ্নগুলো পড়ব, এই প্রশ্নগুলো আমরা খাতায় লিখে নিব, লিখে ফেলবো। কারণ অনেকেই আছে যে 10 বছর 15 বছর পরে পরীক্ষায় বসতেছে, সো তাদের কিন্তু লেখার প্র্যাকটিস নাই, তাই না? সো আপনাদেরকে এই লেখার প্র্যাকটিসটা করে ফেলতে হবে উইথিন শর্ট টাইমের মধ্যে। কারণ আপনার প্রেজেন্টেশন যদি ভালো হয়, মার্ক পাওয়া কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে, একদমই ইজি হয়ে যাবে, তাই না? ওকে, এখন দেখেন এবছরে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। একটা তো বললাম সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা 1 মার্কের প্রশ্ন হবে। যেমন আয়কর আইন 2023 কোন তারিখে কার্যকর করা হয়? 22শে জুন 2023 তারিখে। আয়কর দিবস বা রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ কোনটি? এটা হচ্ছে 30 নভেম্বর ব্যক্তির ক্ষেত্রে। কোম্পানির ক্ষেত্রে কিন্তু ভিন্নতা আছে। আয়কর আইনে কয়টি ধারা আছে? 345টি। এমন কিছু গুরুত্ব সংক্ষিপ্ত প্রশ্ন আছে যেটা আমাদের বইতে একদম শুরুতে দেওয়া আছে। এখানে এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন আমি 108টা নিয়ে এসেছি। এই 108টা প্রশ্ন আপনাদের পড়তে হবে মিনিমাম। এটা এটা কখন পড়বেন? শেষ ধাপ, একদম লাস্টে পড়বেন, নট ফার্স্ট। কারণ শুরুতে আপনি বিষয়গুলো সম্পর্কে জানবেন, দেন শেষে এসে অটোমেশন আপনার এই বিষয়গুলো জানা হয়ে যাবে, শেষে সেই প্রশ্নগুলো পড়বেন। এরপরে টিকা বা সংজ্ঞা, এরকম এই ধরনের প্রশ্ন আসবে 2 মার্কের। কোন ধরনের? যেমন আয় বর্ষ কি, আমি বলেছি মানে এই আয় বর্ষ সম্পর্কে লিখবেন যে করদাতা যে অর্থ বছরে, আয় বর্ষ মানে হচ্ছে কি অর্থ বছর, যে বছরে করদাতা আয় করেছেন সেই অর্থ বছরকে বলা হয় আয় বর্ষ। এই আয় বর্ষের পরবর্তী বছর আমাদের ট্যাক্স হিসাব করতে হয়, কর হিসাব করা হয়, আমরা কর প্রদান করে থাকি। আয় বর্ষের সময়কাল হবে 1 জুলাই থেকে ব্যক্তির ক্ষেত্রে 30শে জুন পর্যন্ত। শুধু ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের জন্য এটা হচ্ছে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। হ্যাঁ, তবে দুটি ব্যতিক্রম আছে। যদি ব্যবসা আয় বর্ষের কোনো বর্ষের মাঝখানে শুরু হয়, তাহলে 30 জুনে যে আয় বর্ষ সমাপ্ত হবে। আর আপনার ইনকাম শুরু হয় জানুয়ারি থেকে, তাহলে জানুয়ারি থেকে আয় বর্ষের শুরু, আপনার জানুয়ারি থেকে পরবর্তী 30 জুনে আয় বর্ষের শেষ। এই 6 মাস আপনার ইনকাম ইয়ার। আর এমন হয়ে যায় যে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে,
ফর এক্সাম্পল আপনার মার্চে ব্যবসা বন্ধ হলো, তাহলে জুলাই থেকে মার্চ পর্যন্ত আপনার এই সময়টাই আপনার ইনকাম ইয়ার। এই কথাগুলোই এখানে বলা আছে। সো এভাবে করে আমরা প্রত্যেকটি পয়েন্ট সম্পর্কে যদি ধারণা পাই, নিজে থেকেই লিখতে পারবো। কোনো প্রশ্ন মুখস্থ করতে হবে না, কোনো সেকশন আপনাকে মুখস্থ করতে হবে না। খুব সহজেই আপনার প্রস্তুতি গ্রহণ করার সুযোগ আছে যদি আপনি প্রস্তুতি নিতে চান। ওকে, এরপরে ব্রড প্রশ্ন আসতে পারে, যেমন বিষয়ভিত্তিক প্রশ্ন বললাম। যেমন মানে প্রশ্ন আসে যে আয়কর রেয়াত কি, কোন কোন খাতে বিনিয়োগ করলে রেয়াত পাওয়া যায়, কয়েকটি খাতের নাম উল্লেখ করুন, কিভাবে রেয়াতের হিসাবটা হয়, সেকশন 78 এটা আপনি উল্লেখ করুন। অথবা সেকশন উল্লেখ ছাড়াই বলতে পারে যে রেয়াতের হিসাব কিভাবে হবে। তাহলে এই যে যে বিষয়গুলো আছে, এটা ব্রড প্রশ্ন আকারে আপনার পরীক্ষায় আসে। তো এটা আমরা দেখবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যেটা বললাম 10 মার্ক থাকতে পারে। এই বিষয়ভিত্তিক ব্রড প্রশ্নগুলো আমরা প্রথমত শুরু করব, ফার্স্ট স্টার্টিং হবে এখান থেকে। এরপরে আমরা যে পড়বো আয়কর আইনের বিভিন্ন ম্যাথ, যে ব্রড প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে নমুনা দিয়েছি, আমরা এটা আলোচনা করব। যেমন আয়কর আইনের কিছু ম্যাথ আমাদের সমাধান করতে হতে পারে। যেমন প্রশ্ন আসতে পারে, ছোট্ট ছোট্ট ম্যাথ আসতে পারে 5 মার্কের, আবার একটি ব্রড ম্যাথ আসতে পারে 10 মার্কের। আমি কিছু নমুনা এখানে দিচ্ছি। যেমন ধরেন প্রশ্ন থাকলো যে মোহাম্মদ বুরহান সাহেব একজন বেসরকারি চাকরিজীবী, তার করযোগ্য আয়ের পরিমাণ হচ্ছে 20 লাখ টাকা। 2024-25 আয় বর্ষে তার বিনিয়োগের পরিমাণ হচ্ছে 4,70,000। দুটো তথ্য দেওয়া আছে, একটি হচ্ছে তার আয়ের তথ্য, নিট আয় বা করযোগ্য আয়, আরেকটা হচ্ছে তার বিনিয়োগের তথ্য। এখন আপনাকে চাচ্ছে কি, বলছি যে আয়কর রেয়াত সম্পর্কে ধারণা থাকতে হবে ম্যাথ পারতে হলে। আপনাকে চাচ্ছে যে বোরহান সাহেব 2025-26 কয় বর্ষে কত টাকা আয়কর রেয়াত পাবেন। তাহলে প্রশ্নটা খুবই সংক্ষিপ্ত। আমরা 2024-এর পরীক্ষায় দেখেছি এই ধরনের খুব ছোট ছোট ম্যাথ এসেছে, একদম ছোট ক্লিয়ার। এবার তো 5 মার্ক, আপনি 2 মিনিট লাগবে সমাধান করতে যদি জিনিসটা আপনার জানা থাকে, বুঝা থাকে। সেই যে বোরহান সাহেব একজন বেসরকারি চাকরিজীবী, তার করযোগ্য আয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 20 লাখ, আর তার ইনভেস্টমেন্ট দাঁড়াচ্ছে 4,70,000। তা আয়কর রেয়াতের নিয়ম হলো, নিয়মটা খুবই সংক্ষিপ্ত, যে ইনকামের 3%, 3% অফ ইনকাম, বিনিয়োগের 15% আর 10 লাখ, তিনটি অ্যামাউন্ট প্রয়োজন। তার মধ্যে একটা 10 লাখ সর্বোচ্চ সীমা আইনে দেওয়া আছে, তার মধ্যে এটা আমাদের ইনফরমেশনের প্রয়োজন না, এটা মুখস্থ রাখতে হবে। সর্বোচ্চ সীমা কত লাখ? 10 লাখ টাকা। আয়কর রেয়াতের জন্য সর্বোচ্চ সীমা কত? 10। এটা আমাদের মনে রাখতে হবে। আর দুটি পয়েন্ট আমরা কোশ্চেন থেকে নিব। কি কি নিব? তার ইনকাম কত, এই আয়ের আমাদের 3% প্রয়োজন, আয়ের 3%। আর ইনফরমেশন নিব তার বিনিয়োগ কত, বিনিয়োগের প্রয়োজন হচ্ছে 15%। তা আমরা দেখি তার বিনিয়োগ হচ্ছে 4,70,000, এটার প্রয়োজন হচ্ছে 15%, 70,500। আর ইনকাম হচ্ছে 20 লাখ, এটা 3%, 60,000। আর সর্বোচ্চ সীমা হলো 10 লাখ। আইন বলছে এই তিনটার মধ্যে যেটি সব থেকে কম এটা আপনি রেয়াত পাবেন, সেকশন 78 এ কথা বলা আছে। তাহলে আয়কর রেয়াত সম্পর্কে ধারণা দিতে আপনার সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে, আপনি এই ম্যাথ পেরে যাবেন। আবারও বলে রিপিট করি, যে রেয়াত কিভাবে বের করতে হয়। আয়কর রেয়াত মানে আয়কর ছাড়, ডিসকাউন্ট পাবেন, ট্যাক্স থেকে ডিসকাউন্ট পাবেন, এটাকে বলা হয় আয়কর রেয়াত বা রিবেট। কিভাবে পাবেন? ইনকামের 3%, একটি অংশ, একটি অ্যামাউন্ট, ইনকামের 3%। 2 নম্বর, বিনিয়োগের 15%, আর সর্বোচ্চ 10 লাখ। এই তিনটি অ্যামাউন্ট এর মধ্যে সব থেকে লেজার অ্যামাউন্ট, লয়েস্ট অ্যামাউন্ট, এটাকে বলা হবে আয়কর রেয়াত। তাহলে আমরা প্রশ্নের ফ্যাক্টটা আগে ভালোভাবে বুঝবো, ভালোভাবে পড়ার চেষ্টা করব। প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে দুটি ইনফরমেশন থাকবে, মাস্ট বি। একটা হচ্ছে তার ইনকাম কত, বিনিয়োগ কত, যখন রেয়াতের প্রশ্ন করবে। তো এই ব্যক্তির করযোগ্য আয় বা নিট আয়ের কথা দেওয়া আছে 20 লাখ। তো এই নিট আয়ের আমরা 3% কাউন্ট করব। আর বিনিয়োগ দেওয়া আছে 4,70,000, এটার আমরা 15% কাউন্ট করব। 4,70,000 বিনিয়োগের 15%, 70,500 টাকা। করযোগ্য আয় 20 লাখের 3%, 60,000 টাকা। আর সর্বোচ্চ আইনে 10 লাখ টাকার কথা বলা আছে। এই তিনটার মধ্যে যেহেতু 60,000 কম, তার মানে আমরা ট্যাক্স থেকে 60,000 ছাড় পাবো, 60,000 রিবেট পাবো। ইটস এ কনসিডার ট্যাক্স ডিসকাউন্ট। আমরা টোটাল যে ট্যাক্স হবে তার উপর 60,000 টাকা ডিসকাউন্ট। এই তো ম্যাথ শেষ। তো
তো এভাবে কিছু ম্যাথ আসবে। আপনাদেরকে ম্যাথের জন্য আমি একটা সাজেশন তৈরি করেছি যে কত ধরনের ম্যাথ আসতে পারে, সব ম্যাথ নিয়ে আমার একটি সাজেশন তৈরি করা আছে। এখানে আইটিপি এক্সামের জন্য আমি সবকিছু প্রস্তুতি গ্রহণ করেছি আপনাদের জন্য, যে এই টোটাল ম্যাথ প্র্যাকটিস শিট। এই যে যেমন তার 1 নম্বর প্র্যাকটিসটা দেখালাম, এখানে প্রায় 13-14টা ম্যাথ আছে, বিভিন্ন স্টেজের ম্যাথ। যদি একদম ইজি আসে, ইজি লেভেলের ম্যাথ, মিডিয়াম ক্যাটাগরি, আর যদি একটা ম্যাথেই 10 থাকে, এমন ম্যাথও 2017 সালের পরীক্ষায় ছিল, সেই ম্যাথেরও নমুনা দেওয়া আছে। তার মানে এই শীটটা যিনি পড়বেন, আর এটা আমার সর্বোচ্চ আপনার 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে, আমি দিয়ে দিব। এটা পড়ার পরে ম্যাথ না পড়ার কোনো সুযোগ নাই। আপনি যদি আমাদের গাইডলাইন ফলো করেন, আপনার ফেল করার চিন্তা করার সুযোগ নাই। যদি আপনি ইচ্ছা করে ফেল করতে চান, এটা খুব কঠিন ব্যাপার হবে। ঠিক আছে? কারণ আমরা সেভাবে করে আপনাকে প্রস্তুত করব, একদমই টু দ্য পয়েন্টে সংক্ষিপ্তভাবে সেই বিষয়গুলো এভাবে নিয়ে আসব। এখন আমাদের এই কোর্সটা শুধুমাত্র আজকে এবং আগামীকাল যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য আমাদের যে অফার ছিল, আমরা এর আগে কোর্সগুলো আরো বেশি ফি দিয়েছি, এখন আমাদের 14টি ক্লাস হবে এই কোর্সটাতে, এটাও আমি বলে দিই। আমাদের সম্পূর্ণ সিলেবাস কভার করা হবে এবং একটি মডেল টেস্ট এবং প্রবলেম সলভ ক্লাস হবে। তার মানে আপনার এখানে প্রায় 15-16টি সেশন পাবেন, প্রত্যেকটি সেশন হচ্ছে 1.5 ঘন্টা করে আমাদের হবে। আমরা প্রত্যেকটি সেশনের রেকর্ডেড ভার্সন আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে দিয়ে দেবো, সেখান থেকে লাইভ টাইম আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। আমরা যারা এখনো অ্যাডমিশন নেই, আজকে এবং আগামীকাল সুযোগ আছে এই ব্যাচে অ্যাডমিশন, কারণ ঈদের পরের থেকে আমাদের ফার্স্ট উইক থেকে আমাদের রেগুলার ক্লাস শুরু হয়ে যাবে। ক্লাস শুরু হওয়ার পরে কিন্তু আমরা আর কোনো অ্যাডমিশন নিব না। এবং এখন আমাদের এই 2 দিনের একটা অফার চলতেছে, 2,000 টাকা। এর পরে যদি কেউ অ্যাডমিশন নেন, এই ফি হয়ে যাবে ঈদের পরে 4,000। আমি বলে রাখছি আগের থেকে। ঈদের আগে আমাদের এই যে 2টা নাম্বার আছে, বিকাশ পেমেন্ট এবং এই 2টা নাম্বার আপনি দেখতে পারেন, এখানে 680 হবে, 0852 777 680, আর 01343 118483। এই নাম্বারে বিকাশ পেমেন্ট বা আলোচনা করে আপনি অ্যাডমিশন নেওয়ার সুযোগ আছে আজকে এবং আগামীকাল। এই 2 দিন আমাদের অ্যাডমিশনের সুযোগ আছে। যারা কোর্সটি করতে চান, এখানে আমরা 3 জন আছি, আমি তো আপনাদের সাথে ফার্স্ট আছি। এরপরে আমাদের একজন বিসিএস কর একাডেমির পরিচালক, যিনি 2017 সালে এই পরীক্ষা নিয়েছিলেন, দায়িত্বে ছিলেন, আহ, তিনি আপনাদের টোটাল একটা গাইডলাইন দিবেন, বজলুল কবির ভূঁইয়া স্যার। আর আমাদের অ্যাকাউন্টিং বিষয়গুলো ফারুক হুসাইন তিনি নিবেন। তিনি আমাদের সাথে দীর্ঘদিন আছেন এবং খুব ভালো আলোচনা করে থাকেন, খুব সহজেই বোঝাতে সক্ষম। এই 3 জনে আমরা সেশনটা নিচ্ছি। আমরা ফিতে আমি সব সময় মিনিমাম একটা ফিতে করে থাকি, বাট এখন পার্টিসিপেন্ট বেড়ে যায়, আমরা ঈদের পর থেকে এটা আমরা 4,000 চলে যাচ্ছি। যদি কেউ অ্যাডমিশন নিতে চান, এখনো হননি, যারা গ্রুপে অ্যাড হতে চান, এই নাম্বারে যোগাযোগ করে আপনি অ্যাডমিশন নিতে পারেন।